সকলকে নমস্কার জানাই। আপনারা শুনছেন কালো বিড়াল। এখানে বলা হয় সেই সব সত্য ঘটনা যা শোনার পর রাতের ঘুম উড়ে যায়। ঘটনাটি শোনা স্কুলের বান্ধবীর কাছ থেকে। ঘটনাটি ঘটেছিল আমার বান্ধবীর মামাতো দিদিভাইয়ের সাথে। ওর দিদিভাই একজন ডক্টর। ওর দিদি ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি সত্য ভৌতিক ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তবে দিদিভাই আমাকে জানিয়েছে আমি যেন তার ব্যক্তিগত নাম এবং হাসপাতালের নাম যেন প্রকাশ না করি। তাই আমি এখানে কিছু কাল্পনিক নাম ব্যবহার করছি যাতে ঘটনাটা আবার বলতে এবং আপনাদের বুঝতে সুবিধা হয়। তবে শুরু করছি দিদির ভাষায়। ডাক্তার হিসেবে আমার কেরিয়ার তখন মাত্র 5 বছরের। অভিজ্ঞতা এখনও তেমন গভীর হয়নি, কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকটি হাসপাতালে ডিউটি দিয়েছে। এবার আমাকে 10 দিনের জন্য বদলি করা হলো মিরপুর জেনারেল হসপিটালে। শহর থেকে একটু দূরে পুরনো এক ভবনে অবস্থিত এই হাসপাতালটি। প্রথম দিনই মনে হলো জায়গাটা একটু অস্বস্তিকর। আমি ভেবেছিলাম হয়তো নতুন পরিবেশ, হয়তো সেই জন্য। পুরনো দেয়ালের গায়ে জমে থাকা আর্দ্রতার গন্ধ কিছু ভালো লাগছিল না। স্টাফদের মধ্যে কেউ কেউ খুব ফ্রেন্ডলি, আবার কেউ কেউ রহস্যময়ভাবে চুপচাপ। আমার ভালো লাগছে না। তার উপর আবার এমার্জেন্সি ডিউটি দেওয়ার কথা ছিল না, কিন্তু হঠাৎ করে একজন সিনিয়র ডাক্তার অসুস্থতার কারণে আমাকে নাইট শিফট কভার করতে হলো। প্রথম রাতেই অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল। করিডোরের লাইটগুলো ঠিকঠাক জ্বলছিল না, কখনো টিম টিম করে নেমে যাচ্ছিল, আবার জ্বলে উঠছিল। নার্সরা বলল পুরনো বিল্ডিং, ইলেকট্রিক সমস্যা, কিন্তু আমার গায়ে কাঁটা দিয়ে উঠছিল, কারণ এরকম অভিজ্ঞতা আমার সাথে আমার এই 5 বছরের ডাক্তার জীবনে কোনোদিনও ঘটেনি। সেই রাতেই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা ঘটেছিল। হাসপাতালের পরিচয়: 3 তলা বিশিষ্ট ব্রিটিশ আমলে পুরনো বিল্ডিং। দেয়ালের ফাটলগুলো তার বয়সের ইতিহাস বলে। ভেতরে ঢুকতেই গায়ে লাগে একটা অস্বস্তিকর ঠান্ডা অনুভূতি। এমার্জেন্সি ওয়ার্ড: নিচতলায় করিডোরের একবারে শেষ মাথায় একটি বড় লাল দরজা দিয়ে ঢুকতে হয়। নার্সিং ইনচার্জ রেহানা আপা বললেন, ম্যাম, রাতের শিফট এমার্জেন্সি রুমে একা যাবেন না, বিশেষ করে রাত 12টা থেকে 4টের মধ্যে। আমি হেসে বললাম, কেন, ভূত আছে নাকি? কথা না বলে আমি হাসলাম কিছুক্ষণ। রেহানা আপা গম্ভীরভাবে উত্তর দিলেন, অনেক কিছুই ঘটেছে এখানে যা আপনি বিশ্বাস করবেন না। এই কথা শুনে আমি চুপচাপ হয়ে গিয়েছিলাম। জীবনে প্রথমবার এরকম অভিজ্ঞতা। এমার্জেন্সি রুমের বর্ণনা: পুরনো লোহার বেড, অনেকগুলো স্প্রিং ভাঙা, দেয়ালে ঝুলানো ঘড়ি, 10 বছর ধরে একই সময় দেখাচ্ছে, 3:15। ওয়ার্ডের পেছনে একটা পরিত্যক্ত স্টোর রুম, চাবি হারিয়ে গেছে প্রায় 10 বছর আগে। স্থানীয়দের মতে অনেক বছর আগে একজন ক্যান্সার আক্রান্ত মেয়ের মৃত্যু হয় অপারেশন থিয়েটারে। তার দেহ রাখা হয়েছিল সেই স্টোর রুমও। সেই রাতে যা ঘটেছিল এবার শুনুন। সময় তখন রাত 2টা। করিডোরে প্রায় শুনশান। নার্সের স্টেশনে দূরে দুজন নার্স নিচু গলায় কথা বলছে। আমি ডেস্কে বসে রিপোর্ট লিখছিলাম। হঠাৎ করেই এমার্জেন্সি বেল বেজে উঠল, কিন্তু এমার্জেন্সি রুমে তখন কোনো পেশেন্টই ছিল না। এমার্জেন্সি বেলের সেই তীক্ষ্ণ শব্দে আমার হৃদস্পন্দন যেন থেমে গেল। বেলটা বাজছিল রুম 3 থেকে, যেটা সেই স্টোর রুমের পাশেই। আমি তড়িঘড়ি নার্সের দিকে তাকালাম, কিন্তু সেখানে কোনো নার্সই নেই। চারপাশে এক অচেনা নীরবতা, যেন সবাই হঠাৎ কোথাও উধাও হয়ে গেছে। স্বাভাবিক মেডিকেল রুটিন অনুযায়ী আমি টর্চ লাইট হাতে রুম 3-র দিকে এগিয়ে গেলাম। দরজাটা অর্ধেক খোলা ছিল। ভেতরে অন্ধকার, শুধু একটা বেডের পাশে নীলাভ আলো ঝিলিক দিচ্ছিল আর ধীরে ধীরে কাঁপছে। ঠিক তখনই একটা মেয়ের করুণ কণ্ঠস্বর শুনতে পেলাম, ডাক্তার, দয়া করে আমার বোনকে বাঁচান। এই কথাটা শোনার পর এক বুক সাহস নিয়ে ধীরে ধীরে আমি টর্চের আলো ফেলতেই দেখি একটি 13-14 বছরের মেয়ে বেডের ওপর বসে আছে। তার মুখমণ্ডল ফ্যাকাশে, চোখ দুটি
অস্বাভাবিকভাবে গভীর, যেন বহু রাত না ঘুমানোর ক্লান্তি জমে আছে সেখানে। তার গলায় একটা বড় সার্জিক্যাল কাটার দাগ। সে তার জামা একটু তুলে দেখালো, পেটে একটা বিশাল টিউমার, যা দেখে আমার রক্ত হিম হয়ে গেল। সে বলল, আমার নাম রিনা, আমাকে আগে কেউ বাঁচাতে পারেনি, এখন আমার বোন। এ কথা শোনার পর আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। আমি একটু পিছিয়ে গেলাম, কারণ এটা অসম্ভব। আমি পরক্ষণ ভেবে দেখলাম, আজকে এমার্জেন্সিতে কোনো শিশু পেশেন্ট অ্যাডমিট করা হয়নি। তাছাড়া ওই মেয়েটার অবস্থা দেখে সহজেই বোঝা যাচ্ছিল সে অন্তত 1 সপ্তাহ ধরে ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। কিন্তু হাসপাতালের কোনো রেকর্ডে তার অস্তিত্ব নেই। আমি মনে হয় ভাবলাম এইটা কিভাবে সম্ভব। ঠিক তখনই করিডোরের পায়ের শব্দ শোনা গেল। আমি ঘুরে তাকালাম, আর ফিরে তাকাতেই দেখি মেয়েটি আর নেই, যেন হাওয়ার সাথে মিলিয়ে গেছে। শুধু বেডের চাদরে একটা লাল রঙের দাগ, একেবারে তাজা রক্তের মতো। কয়েক মুহূর্ত পর নার্স রেহানা দৌড়ে এলেন। তিনি আতঙ্কিত স্বরে বললেন, ম্যাম, আপনি এখানে একা কেন? ওই রুমে তো কেউ নেই। আমি ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, এই হাসপাতালে কি কোনো রিনা নামের মেয়ে মারা গিয়েছিল? তার মুখ একেবারে শুকিয়ে গেল। অনেকক্ষণ চুপ থেকে তিনি বললেন, 15 বছর আগে একটি মেয়ে ক্যান্সারে মারা যায়। অপারেশন রুমেই তার মৃত্যু হয়, কিন্তু তার লাশ নিয়ে যাওয়ার আগে স্টোর রুমে রাখা হয়েছিল। ওই রুম তিনি ছিল সেটার রুম। পরে সেটাকে এমার্জেন্সি রুমে রূপান্তর করা হয়েছে। নার্স রেহানার কাছ থেকে আমি জানতে পারলাম 15 বছর আগে এই হাসপাতালে রিনা নামের এক কিশোরী ভর্তি হয়েছিল। সে লিউকেমিয়ার আক্রান্ত ছিল। তার পরিবার খুবই গরিব ছিল, যার কারণে সঠিক চিকিৎসার অভাবে তার অবস্থার দ্রুত অবনতি ঘটে। শেষ মুহূর্তে এমার্জেন্সি অপারেশন চলাকালীন হঠাৎ করেই বিদ্যুৎ চলে যায়, আর সেই অন্ধকারেই রিনার মৃত্যু হয়। কিন্তু সেই মৃত্যুর পর থেকে শুরু হয় একের পর এক অদ্ভুত ঘটনা। স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে রিনার মৃতদেহ স্টোর রুমে রাখা হয়েছিল, কারণ তখন মর্গে জায়গা ছিল না। আর সেই রাতে নার্সরা স্পষ্টভাবে একটি মেয়ের কান্নার শব্দ শুনেছিলেন। কিছুদিন পর তাকে 1 তারিখেই এক চিকিৎসক দাবি করেন তিনি রিনাকে এমার্জেন্সি রুমের এক কোণে বসে থাকতে দেখেছেন। তাকে পাগল ভাবা হয় এবং কিছুদিন পর তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়। পরের দিন সকালে হাসপাতালের পুরনো রেকর্ড ঘেঁটে একটি ফটো পেয়েছিলাম, আর সেটি ছিল একেবারে হুবহু সেই মেয়ের, যাকে আমি আগের রাতে দেখেছিলাম। এর পরের দিন আবার আমার রাতের ডিউটি পড়ে। ঠিক রাত 3:15 সেই সময়ে এমার্জেন্সি ওয়ার্ডের ঘড়িটি আটকে আছে বহু বছর ধরে। হঠাৎ করে আবার বেল বাজল। এবার রুম 3-এর বেডে রিনা নয়, বসেছিল একটি ছোট্ট মেয়ে, 8 থেকে 9 বছরের হবে। তার মুখে অক্সিজেন মাস্ক, শরীর ভীষণ দুর্বল। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয়, তার হাতে ছিল রিনার সেই পুরনো স্কার্ফ। সে ফিসফিস করে বলল, আপা, আমার গলা ব্যথা করছে। রিনা আপা বলল আপনাকে ডাকতে। আমি থমকে গেলাম। ওই মেয়েটির নাম শিল্পী, হাসপাতালের ক্যান্টিনে কাজ করা এক কর্মচারীর মেয়ে। সে গলার হালকা ইনফেকশন নিয়ে আগের দিনই ভর্তি হয়েছিল, কিন্তু তার শারীরিক অবস্থা একদমই সিরিয়াস ছিল না। আর তার হাতে যে স্কার্ফটি ছিল সেটা আরও বেশি ভয়ানক। রিনার সেই স্কার্ফ, যা হাসপাতালের ছোট্ট একটি প্রদর্শনী কক্ষে লক করে রাখা ছিল বহু বছর ধরে। হঠাৎ চারিদিকে লাইট নিভে গেল। আমি আধারে তাকিয়ে দেখি শিল্পীর জায়গায় আবার দেখা যাচ্ছে রিনাকে। এবার তার চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত, তার মুখে কষ্টের আর্তি। সে চিৎকার করে বলল, আমার মতো আমার বোনকেও মরতে দেবেন না, ওকে বাঁচান। শিল্পীর অপারেশনের পরের দিন আমি তার রিপোর্ট পরীক্ষা করি। অবাক হয়ে দেখি তার গলায় ধরা পড়েছে একটি বিরল টিউমার, যা আগের কোনো পরীক্ষায় ধরা পড়েনি। দ্রুত সিদ্ধান্ত নিতে হয় এবং তার জরুরি অপারেশন করা হয়। সৌভাগ্যবশত সময় মতো চিকিৎসা হয়, সে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। এই ঘটনার পরেও আমার মন শান্তি হয়নি। আমি নার্স রেহানার সহায়তায় হাসপাতালের পুরনো রেকর্ড খুঁজতে শুরু করি। অনেক খোঁজাখুঁজির পর 15 বছর আগের একটি পুরনো ফাইল হাতে আসে।
রিনা নামে সেই কিশোরী চিকিৎসা সংক্রান্ত সমস্ত নথিপত্র সেখানে ছিল, কিন্তু তার নিচে লেখা একটি ছোট্ট নোট আমাকে কাঁপিয়ে দেয়। পেশেন্ট নম্বর RN472। রিনার শেষ কথা, আমার বোনকে বাঁচাবো, যতদিন না তার চিকিৎসা হয়। আমার শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত বয়ে যায়। তাহলে কি শিল্পী সত্যিই রিনার বোন? কাকতালীয়ভাবে তো এমন মেয়ে সম্ভব নয়। এরপর আমি শিল্পীর বাবাকে ডাকি। তার নাম রঞ্জিত। হাসপাতালের সেই পুরনো ফাইল আর ছবিগুলো দেখে হঠাৎ তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি বললেন, রিনা তার ভাগ্নে ছিল। শিল্পীর জন্মের পর পারিবারিক মনোমালিন্যের কারণে দুই পরিবারের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। রিনার মৃত্যুর সময় শিল্পীর বয়স ছিল মাত্র 2 বছর। সে কিছুই জানত না। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো শিল্পী জানিয়েছে সে স্বপ্নে এক দিদিকে দেখতে পায় যে তাকে একটি নীল স্কার্ফ দেয়। সেই স্কার্ফটাই ছিল রিনার ব্যক্তিগত জিনিস, যা হাসপাতালের প্রদর্শনী কক্ষে লক করে রাখা ছিল। এই রহস্যময় ঘটনার কথা জানাজানি হতেই হাসপাতাল কর্তৃপক্ষ ব্যাপারটা চেপে রাখার চেষ্টা করে। রুম 3 চিরতরে বন্ধ করে দেওয়া হয়। আমাকে অফিসিয়ালি জানানো হয় অতিরিক্ত কাজের চাপের কারণে আমি বিভ্রমে ভুগছি। কিন্তু রেহানা আপা আমাকে চুপি চুপি বলেন, এখানে প্রতি 15 বছর পর এমন কিছু ঘটে। শেষবারও একজন ডাক্তার হঠাৎ করে পদত্যাগ করেছিলেন, কোনো ব্যাখ্যা না দিয়েই। 15 দিন পর আমি বদলি হয়ে যাই। তবে রিনার শেষ কথা আজও আমার কানে বাজে। বর্তমানে আমি এখনও চিকিৎসা পেশায় আছি, কিন্তু রাতের শিফট যতটা সম্ভব এড়িয়ে চলি। অনেক রাতেই ঘুমের মধ্যে দেখি হাসপাতালের সেই দীর্ঘ করিডোরে ফ্যাকাশে মুখের এক মেয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে অভিমান আর হাতে সেই নীল স্কার্ফ। তবে আমার কোনোদিনও ক্ষতি করেনি, আর আমার কোনো ক্ষতি হয়নি। সত্যি কিছু বলার নেই আমার। আমরা প্রতিনিয়ত আমাদের ভাই বোনের সাথে ছোটোখাটো কিছু নিয়ে ঝগড়াঝাটি করি, কিন্তু এমন কিছু মিষ্টি বোনেদের সম্পর্ক রয়েছে যারা ওপারের দেশে গেলেও এপারের দেশের মায়া ভুলতে পারেনি। আপনার কি বক্তব্য কমেন্টে জানাবেন। আমি রুহি, শুনছিলেন কালো বিড়াল। আমার সঙ্গে রয়েছে রাহুল। কেমন লাগলো আজকের ঘটনাটা যদি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের ঘটনা। প্রতি রবিবার এমনই ঘটনা শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার সাথে যদি এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে বা আপনার কোনো শোনা ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাইলে সমস্ত ধরনের লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ভিডিওর ডেসক্রিপশানে। ওখান থেকে আমাদের দিকে ঘটনা পাঠানো খুবই সহজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।